এদিকে আজকের সবচেয়ে বড় খবর, এবার ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন মোস্তফা খামেনি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন মুস্তফা খামেনি। পবিত্র ঈদুল আজহার বার্তায় বিস্ফোরক এই ঘোষণা ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। ইরানের কড়া বার্তার সঙ্গে এবার যুক্ত হয়েছে সৌদি আরব ও পাকিস্তানের অনড় অবস্থান। ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি নয়, সাফ জানিয়ে দিয়েছে রিয়াদ। আর ট্রাম্পের আব্রাহাম অ্যাকর্ডস পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। এদিকে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে ইরানের পাশে দাঁড়ালো সৌদি আরব ও পাকিস্তান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ট্রাম্পের আব্রাহাম অ্যাকর্ডস চুক্তি। আর এই চুক্তিতে অংশীদার করতে বেশ কিছু দেশের প্রতি ছিল ওয়াশিংটনের চাপ ও কূটনৈতিক তৎপরতা। কিন্তু এসবের মধ্যেই এবার ট্রাম্প প্রশাসনের এই চুক্তির আহ্বান প্রকাশ্যেই নাকচ করে দিয়েছে সৌদি আরব ও পাকিস্তান। কিন্তু হঠাৎ কেন এতটা কঠোর অবস্থানে রিয়াদ ও ইসলামাবাদ? এদিকে ইরানে আরও ভয়ঙ্কর এক যুদ্ধের আগাম বার্তা পাঠালেন যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু অধিকারে স্বেচ্ছার রাশিয়া। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের পাশে এবার আরো শক্তভাবে দাঁড়ালো রাশিয়া, আর ঠিক সেই সময়ে ইরানে নতুন করে হামলা চালালো যুক্তরাষ্ট্র। তাহলে কি মধ্যপ্রাচ্যে আবারও বড় সংঘাতের কাউন্টডাউন শুরু হয়ে গেল, নাকি এটি কেবল আরো ভয়ঙ্কর এক যুদ্ধের আগাম বার্তা? এদিকে ইরানের তাড়া খেয়ে পালালো যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের রক্ষা নেই যুক্তরাষ্ট্রের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে কি এবার নরক তৈরি করতে যাচ্ছে ইরান? তবে কি আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের মুখোমুখি পারস্য উপসাগরীয় অঞ্চল? কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি হুঙ্কার দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে আর নিরাপদে থাকতে পারবে না মার্কিন সামরিক বাহিনী। এদিকে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের তাড়া খেয়ে দেশটির আকাশসীমা থেকে রীতিমতো পালাতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমান। কিন্তু হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ বিমান পাঠালো কেন মার্কিনীরা? প্রশ্ন হলো, সম্ভাব্য যুদ্ধের ঘণ্টা কি তবে বেজেই গেল? নতুন করে হামলা চালাতে প্রতিনিয়তই যেন ষড়যন্ত্রমূলক ছক এঁকেই চলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। যদিও সাম্প্রতিক যুদ্ধেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের বেশিরভাগ সামরিক ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে তেহরান, যার কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে ব্যাপক অস্তিত্ব সংকটে পড়েছে যুক্তরাষ্ট্রের। এদিকে যে কৌশলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপ্রতিরোধ ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধটি একটি অসম যুদ্ধ। ইরান জানতো সে একা যুক্তরাষ্ট্রের মতো শক্তির বিরুদ্ধে পেরে উঠবে না, তাই বেশ কিছু কৌশলী সিদ্ধান্ত নেয় ইরান, যা যুদ্ধে ইরানকে করে তোলে অপ্রতিরোধ। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি কি কৌশল নিয়েছিল ইরান, যা যুদ্ধে দেশটিকে এতটা অপ্রতিরোধ করে তুলেছিল? ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, দ্বিধাও নেই। এর কারণ হলো, মধ্যপ্রাচ্যের 8টি দেশ, সংখ্যাগরিষ্ঠ শক্তিশালী 8টি দেশ এখন একজোট হয়েছে। তারা আর ভরসা করতে পারছে না আমেরিকার উপর। বুঝতে পারছে যে এই 40 দিন পার হওয়ার পরও যুক্তরাষ্ট্র ইরানকে কাবু করতে পারেনি। বরং যেটা হয়েছে যে তাদের তেল পরিবহনের যেই একটা অন্যতম রুট হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে আছে, এবং এখনো পর্যন্ত সেই অবস্থা, সেই অবরুদ্ধ পরিস্থিতিটা কাটানো যায়নি, অর্থাৎ জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। এর ফলে মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশ, মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার সব চেষ্টা কি তবে ব্যর্থ হতে চলেছে? যে কোনো মুহূর্তেই শুরু হতে যাচ্ছে এক বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ। বন্ধুরা, পারস্য উপসাগরে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সামরিক শক্তি একেবারে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। পরিস্থিতি এখন যে কোনো সময়ের চেয়ে বেশি অগ্নিগর্ভ। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তাদের আকাশসীমা লঙ্ঘন করায় আমেরিকার তিনটি সর্বাধুনিক MQ-9 রিপার ড্রোনকে আকাশে গুড়ি দিয়েছে তারা। শুধু তাই নয়, ইরানের সীমানায় অনুপ্রবেশের চেষ্টাকালে মার্কিন RQS-4 ড্রোন এবং খোদ আমেরিকার অহংকার অত্যাধুনিক F-35 ফাইটার জেটকে তাড়া করে পিছু হটতে বাধ্য করেছে ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী। মধ্যপ্রাচ্যে আমেরিকার দাপটের দিন শেষ। ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন মুস্তফা খামেনি। পবিত্র ঈদুল আজহার বার্তায় বিস্ফোরক এই ঘোষণা ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। ইরানের কড়া বার্তার সঙ্গে এবার যুক্ত হয়েছে সৌদি আরব ও পাকিস্তানের অনড় অবস্থান। ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি নয়, সাফ জানিয়ে দিয়েছে রিয়াদ। আর ট্রাম্পের আব্রাহাম অ্যাকর্ডস পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। যুদ্ধ, প্রতিরোধ আর প্রতিশোধের আগুনে চলছে মধ্যপ্রাচ্য। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যে কোনো মুহূর্তে বড় সংঘাতে বিস্ফোরিত হতে পারে পুরো অঞ্চল। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা যখন নতুন মাত্রা পেয়েছে, ঠিক তখনই ঈদুল আজহার বার্তায় বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক ও মারাত্মক ক্যান্সার আখ্যা দিয়ে অঞ্চল থেকে একে উপড়ে ফেলার অঙ্গীকার করেছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন। ইরানি সংবাদ মাধ্যম তাসনিমের বরাতে আল জাজিরা জানিয়েছে, ঈদুল আজহার বক্তব্যে মুস্তফা খামেনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে ইরান এমন বিধ্বংসী আঘাত এনেছে যাতে
হামলাতে দুর্বল অবস্থায় পড়ে গেছে ইসরায়েল। তাঁর ভাষায় এই হামলা ছিল আমেরিকার জন্য একটি কঠোর চপেটাঘাত। চলতি বছরের হজ মৌসুমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী অবস্থান আরও জোরালো হবে বলেও মন্তব্য করেন তিনি। এই প্রেক্ষাপটে বড় বার্তা দিয়েছে সৌদি আরবও। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্পষ্ট ও অপরিবর্তনযোগ্য পথ তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে সৌদি আরব। সম্প্রতি ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির পর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে। এমনকি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, তা না হলে ইতিহাসের সবচেয়ে বড় ও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া কোনোভাবেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ। একই অবস্থান নিয়েছে পাকিস্তানও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ট্রাম্পের প্রস্তাব পাকিস্তানের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার নীতির বিরুদ্ধে গিয়ে ইসলামাবাদ কখনোই এমন চুক্তিতে অংশ নেবে না বলেও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, ইরানের যুদ্ধংদেহী বক্তব্য, সৌদি আরবের অনড় অবস্থান এবং পাকিস্তানের প্রকাশ্য প্রত্যাখ্যান মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের কূটনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। একই সঙ্গে এটি ইঙ্গিত দিচ্ছে, এখনও মুসলিম বিশ্বের রাজনীতির কেন্দ্রবিন্দুতেই রয়েছে ফিলিস্তিন ইস্যু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তিতে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান প্রকাশ্যে নাকচ করে দিয়েছে মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব ও পাকিস্তান। ওয়াশিংটনের তীব্র চাপ সত্ত্বেও দেশ দুটি স্পষ্ট জানিয়ে দিচ্ছে, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক বা দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করা সম্ভব নয়। ইরানের সঙ্গে মার্কিন প্রশাসনের নতুন চুক্তির অংশ হিসেবে ট্রাম্প এবার কাতার, সৌদি আরব, পাকিস্তান, মিশর, জর্ডান ও তুরস্ক সহ বেশ কয়েকটি দেশকে এই চুক্তিতে দলে দলে যোগ দেওয়ার অনুরোধ জানানোর পর দুই দেশের পক্ষ থেকে এমন অনমনীয় প্রতিক্রিয়া এলো। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক সৌদি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, রিয়াদ তাদের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানে অবিচল রয়েছে। রিয়াদের নীতি অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি স্পষ্ট এবং সুনির্দিষ্ট পথ তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক করবে না সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে ওয়াশিংটনকে স্পষ্টভাবে বলে দিয়েছে, ফিলিস্তিনের পূর্ণ স্বীকৃতি ছাড়া ইসরায়েলের সঙ্গে হাত মেলানো রিয়াদের পক্ষে অসম্ভব। গত বছর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন যে সৌদি আরবও একদিন এই চুক্তিতে আসবে, তবে রিয়াদ তাদের পুরনো নীতিতে অটল রইল। সৌদি আরব ট্রাম্পের এই অনুরোধ প্রত্যাখ্যান করার পরপরই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলামাবাদের অবস্থান পরিষ্কার করেন। পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি মনে করেন না যে তাদের দেশের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এমন কোন চুক্তিতে তাদের যোগ দেওয়া উচিত। ইসলামাবাদ এখন পর্যন্ত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং পাকিস্তানি নাগরিকরা দেশের পাসপোর্ট ব্যবহার করে সেখানে ভ্রমণও করতে পারবেন না। এই পাসপোর্ট নীতির কথা উল্লেখ করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী গর্বের সঙ্গেই জানান, পাকিস্তানি একমাত্র দেশ যাদের পাসপোর্টে এমনকি ইসরায়েলের নাম পর্যন্ত নেই। ফলে দেশের এই দীর্ঘদিনের ঐতিহাসিক ও আদর্শিক অবস্থান থেকে সরে আসার কোনো প্রশ্নই ওঠে না। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প তার প্রথম মেয়াদে 2020 সালে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনকে দিয়ে এই চুক্তি সই করাতে সক্ষম হয়েছিলেন এবং পরে মরক্কো ও সুদান একই পথ অনুসরণ করে। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে কি এবার নরক তৈরি করতে যাচ্ছে ইরান? তবে কি আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের মুখোমুখি পারস্য উপসাগরীয় অঞ্চল? কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি হুঙ্কার দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে আর নিরাপদে থাকতে পারবে না মার্কিন সামরিক বাহিনী। এদিকে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের তাড়া খেয়ে দেশটির আকাশসীমা থেকে রীতিমতো পালাতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমান। কিন্তু হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ বিমান পাঠালো কেন মার্কিনীরা? প্রশ্ন হলো, সম্ভাব্য যুদ্ধের ঘণ্টা কি তবে বেজেই গেল? ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে প্রতিনিয়তই যেন ষড়যন্ত্রমূলক ছক এঁকেই চলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। যদিও সাম্প্রতিক যুদ্ধেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের বেশিরভাগ সামরিক ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে তেহরান, যার কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে ব্যাপক অস্তিত্ব সংকটে পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বলয়। কিন্তু এতেও যেন শান্ত হচ্ছে না মধ্যপ্রাচ্য পরিস্থিতি। হরমুজ প্রণালীর চলমান সংকট থেকে উত্তরণ সহ ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ঘিরে চলমান দ্বন্দ্বের সমাধানের পথ খুঁজতে দেশটির সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা। কিন্তু এর মাঝেই যুক্তরাষ্ট্র দেখালো তাদের আগ্রাসী রূপ। ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসে থাকা দেশটির যুদ্ধজাহাজ ও মিসাইল ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এ প্রসঙ্গে বাহিনীটির মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন,
আত্মরক্ষার জন্যই এমন হামলা চালিয়েছি আমরা। মূলত ইরানের সামরিক বাহিনী আমাদের সৈন্যদের বিরুদ্ধে হুমকি তৈরি করছিল, তাই আমাদের এমন পদক্ষেপ। এখন তাহলে ইরানের পাল্টা প্রতিক্রিয়া ঠিক কেমন হতে যাচ্ছে? প্রতিবাদীদের যে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, সে বার্তা বহুবার দিয়েছে ইরানের সরকারের সর্বোচ্চ মহল, যার বাস্তব রূপ আবারও দেখালো যুক্তরাষ্ট্র। যদিও এবারের যাত্রায় আর রক্ষা পাবে না মার্কিনীরা, এমন হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্রের নতুন হামলার কঠোর জবাব দেওয়া হবে এমনটি জানিয়ে ইরানের শীর্ষ এই নেতা বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো আর মার্কিনীদের জন্য ঢাল হিসেবে কাজ করবে না। এই অঞ্চলে আর নিরাপদ থাকবে না যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। ২৬ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে কেবলমাত্র হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি ইরান। দেশটির আকাশসীমা ভেদ করে হামলা চালানোর ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্রের F-35 মডেলের একটি যুদ্ধবিমান, RQ-4 মডেলের একটি নজরদারি ড্রোন ও MQ-9 মডেলের আরেকটি আত্মঘাতী ড্রোন। কিন্তু শেষ রক্ষা হয়নি মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধাস্ত্রগুলোর। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের তাড়া খেয়ে রীতিমতো পালাতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও RQ-4 মডেলের ড্রোনটি। সেগুলোর মধ্যে অবশ্য MQ-9 ড্রোনটিকে ভূপাতিত করার দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। অথচ মাত্র একদিন আগেই মার্কিনীদের সতর্ক করেছিল ইরান। এ প্রসঙ্গে ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, শত্রুরা বারবার দাবি করেছে যে তারা আমাদের নৌ, বিমান এবং ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংস করেছে, কিন্তু ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে সবসময় দেখিয়েছে যে আমাদের সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। আকাশপথে ইহুদিবাদীদের হামলা মোকাবিলায় আরও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে ইরান, যা শীঘ্রই যুদ্ধের ময়দানে মোতায়েন করা হবে। ধারণা করা হচ্ছে সেই এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই যুক্তরাষ্ট্রের নতুন হামলা প্রতিহত করতে সফল হয়েছে তেহরান। ইরানের পাশে এবার আরো শক্তভাবে দাঁড়ালো রাশিয়া, আর ঠিক সেই সময়ে ইরানে নতুন করে হামলা চালালো যুক্তরাষ্ট্র। তাহলে কি মধ্যপ্রাচ্যে আবারও বড় সংঘাতের কাউন্টডাউন শুরু হয়ে গেল, নাকি এটি কেবল আরো ভয়ঙ্কর এক যুদ্ধের আগাম বার্তা? ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এবার সরাসরি প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান নিয়ে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেওয়ার দাবি আন্তর্জাতিক আইন এবং NPT চুক্তির পরিপন্থী। নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় উলিয়ানভ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, যদি কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি না করে তাহলে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনায় বাধা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণও NPTর আওতায় থাকা একটি অধিকার। অর্থাৎ রাশিয়ার বার্তা পরিষ্কার, ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করার পশ্চিমা দাবি তারা মেনে নিচ্ছে না। এই বক্তব্য এমন এক সময় এলো যখন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি। দীর্ঘ 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মাঝেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার কাজে ব্যবহৃত স্পিড বোটগুলোকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস বলেছেন, যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র, তবে নিজেদের বাহিনীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হামলাটি চালানো হয়েছে হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসের কাছে। এই শহরেই রয়েছে ইরানের অন্যতম বড় নৌঘাঁটি। এর আগে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, ওই এলাকায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর থেকেই পুরো অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই হামলার সময়টা, কারণ কয়েক সপ্তাহ ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনা চলছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সম্প্রতি বলেছিলেন, আলোচনা কিছুটা অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র ইঙ্গিত দিয়েছিল যে কোনো সময় একটি সমঝোতায় পৌঁছাতে পারে দুই পক্ষ। কিন্তু নতুন এই হামলা সেই সম্ভাবনাকেই বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে সামরিক হামলায় এবং রাশিয়ার সরাসরি অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে, রাশিয়ার এই অবস্থান কি ইরানকে আরো কঠোর করবে? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধটি একটি অসম যুদ্ধ। ইরান জানতো সে একা যুক্তরাষ্ট্রের মতো শক্তির বিরুদ্ধে পেরে উঠবে না, তাই বেশ কিছু কৌশলী সিদ্ধান্ত নেয় ইরান, যা যুদ্ধে ইরানকে করে তোলে অপ্রতিরোধ্য। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি কি কৌশল নিয়েছিল ইরান, যা যুদ্ধে দেশটিকে এতটা অপ্রতিরোধ্য করে তুলেছিল? অসম যুদ্ধ বলতে এমন যুদ্ধকে বোঝায় যখন দুটি অসমান প্রতিপক্ষ সংঘাতে লিপ্ত হয়। এমন ক্ষেত্রে তুলনামূলক দুর্বল পক্ষ অসম যুদ্ধ কৌশল গ্রহণ করে। অসম যুদ্ধ কৌশলে প্রবল প্রতিপক্ষের হামলায় তুলনামূলক দুর্বল পক্ষের যথেষ্ট ক্ষতি হয় ঠিকই, কিন্তু এই কৌশলে দুর্বল পক্ষ শত্রুর উপরও এমন আঘাত হানে যা শক্তিশালী পক্ষকেও একসময় যুদ্ধ বন্ধ করতে বাধ্য করে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরান ইচ্ছাকৃতভাবেই একে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের রূপ দেয়। ইরান ধীরে ধীরে অথচ অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়ে প্রতিপক্ষকে নাজেহাল করে দেওয়ার কৌশল গ্রহণ করে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো, যুক্তরাষ্ট্রের সাথে মাত্র 40 দিনের রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতে ইরান 100 দফায় বিভিন্ন মার্কিন ইসরায়েলি স্থাপনায় ভয়াবহ হামলা পরিচালনা করে। এই হামলার মাধ্যমে ইরান শুধু শত্রু স্থাপনাতেই ধ্বংসযজ্ঞ পরিচালনা করেনি, বরং শত্রুর মনোবলেও বড়সড় আঘাত হানে।
যুদ্ধকালীন সময়ে ইরানের আরেকটি শক্তিশালী কৌশল ছিল বিভিন্ন প্রান্তে থাকা সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সচল করা। ইরান এর মাধ্যমে বিরাট সফলতা লাভ করে। ইরান শুধু একাই লড়াই করেনি, সাথে সাথে শত্রুকে বিভিন্ন প্রান্তে চাপে ফেলে দেয়। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীগুলো হলো লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং ইরাকে অবস্থিত মিলিশিয়া বাহিনী। তবে এটি ইরানের নতুন কোনো কৌশল নয়। ইরান দীর্ঘদিন ধরে এই প্রতিরোধ অক্ষকে গড়ে তুলছিল। ইরান জানতো একসময় না একসময় মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে তাকে এ লড়াই করতেই হতো। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো প্রবল শক্তিশালী পক্ষকে মোকাবিলায় ইরান যত বেশি বৈচিত্র্য রাখতে পারবে, যুদ্ধে কৌশলগতভাবে ততই এগিয়ে থাকবে তারা। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাঝে সবার আগে ইরানের পক্ষে মাঠে নামে লেবাননে অবস্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধের এক পর্যায়ে এসে দক্ষিণ লেবানন থেকে ঝাঁকে ঝাঁকে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক আকারে রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে হিজবুল্লাহ। এই ঘটনার পর লেবাননের হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই চলে, আর এ লড়াইয়ে ইসরায়েলি বাহিনীকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়ে হিজবুল্লাহ। এদিকে যুদ্ধের এক পর্যায়ে তাতে যুক্ত হয় ইয়েমেনে অবস্থিত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিরাও। ইসরায়েলের পশ্চিম অঞ্চলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। শুধু ইসরায়েলেই নয়, পাশাপাশি বাবেল মানদেব প্রণালীতেও চাপ প্রয়োগ করতে থাকে হুথিরা। আর সবশেষে ইরাকের মিলিশিয়া বাহিনীও মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে বীরদর্পে লড়াই চালিয়ে যায়। ফলে ইরান, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং ইরাকে অবস্থিত মিলিশিয়া বাহিনীর তাণ্ডবে মার্কিন ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং ইরানের কৌশলে ধরাশায়ী হয়। আর এর মাধ্যমে ইরানের অন্যতম বড় শক্তিতে পরিণত হয় বিভিন্ন প্রান্তে থাকা আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে। এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, দ্বিধাও নেই। এর কারণ হলো মধ্যপ্রাচ্যের 8টি দেশ, সংখ্যাগরিষ্ঠ শক্তিশালী 8টি দেশ এখন একজোট হয়েছে। তারা আর ভরসা করতে পারছে না আমেরিকার উপর। বুঝতে পারছে যে এই 40 দিন পার হওয়ার পরও যুক্তরাষ্ট্র ইরানকে কাবু করতে পারেনি। বরং যেটা হয়েছে যে তাদের তেল পরিবহনের যেই একটা অন্যতম রুট হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে আছে এবং এখনো পর্যন্ত সেই অবস্থা, সেই অবরুদ্ধ পরিস্থিতিটা কাটানো যায়নি, অর্থাৎ জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। এর ফলে মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশ, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, ওমান সবাই ক্ষতিগ্রস্ত। এখন তারা একজোট হয়ে একটা সমঝোতা পত্র তৈরি করেছে, যেখানে পাকিস্তান এবং কাতার অন্যতম এখন উদ্যোক্তা। আগে ছিল পাকিস্তান একা, এখন তার সাথে যুক্ত হয়েছে কাতার। কাতার এবং পাকিস্তান দুই দেশ মিলে সম্প্রতি ইরানে গেছে এবং ইরান সম্মতি দিয়েছে। তার মূল কথা হলো হরমুজ প্রণালী খুলে যাবে, কোনো বাধা থাকবে না, ইরানে হামলা হবে না এবং পরমাণু কর্মসূচি, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অব্যাহত থাকে। পরমাণু কর্মসূচির বিষয়টা শেষ হয়ে যাচ্ছে না, যে পরমাণু কর্মসূচি বাতিল, স্থগিত, তারপরে সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা, এই বিষয়গুলো থাকছে না। হঠাৎ করে কেন এমনটা ঘটলো? অথচ দেখেন কিছুদিন আগে সেই সংযুক্ত আরব আমিরাতের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইরান হামলা চালিয়েছিল, ফুজাইরা, আপনাদের মনে আছে। আবার গত পরশু ইরানের দক্ষিণাঞ্চলে আমেরিকা হামলা করেছিল। এই পাল্টাপাল্টি হামলায় অনেকের মনে হচ্ছিল যে বোধহয় সমঝোতা হচ্ছে না, আবার যুদ্ধ। কিন্তু না, এবার আর যুদ্ধ হচ্ছে না এই কারণে যে উপসাগরীয় শক্তিশালী দেশগুলো বুঝে গেছে যে আমেরিকার পক্ষে ইরানকে পরাস্ত করা সম্ভব না। ইরানের নিজস্ব শক্তি আছে, আর ইরানের পেছনে শক্তিধর দুটি দেশের সমর্থন আছে, একটি হচ্ছে রাশিয়া, আরেকটি হচ্ছে চীন। ফলে পুরো বিষয়টা এখন পাল্টে গেছে, পুরো চালচিত্রটাই এখন অন্যদিকে মোড় নিয়েছে। যেহেতু উপসাগরীয় দেশগুলো তাদের নিজেদের মধ্যে সমঝোতার অভাব আছে, বিশেষ করে ইরানের সাথে। ইরানকে তারা বন্ধু মনে করে না, কিন্তু ইরানের শাসন ব্যবস্থা যেহেতু পরিবর্তন হয়নি, ইরানকে যেহেতু পরাজিত করতে পারেনি ইসরায়েল এবং আমেরিকা, সুতরাং এখন তারা বুঝতে পারছে যে ইরানকে মেনে নিতে হবে, ইরানকে সাথে নিয়ে চলতে হবে। আর ইরানকে সাথে নিয়ে চলতে গেলে ইরানের উপর হামলা এবং তার প্রতিক্রিয়ায় তারা আর ক্ষতিগ্রস্ত হতে চায় না। এই বার্তা পরিষ্কারভাবে ট্রাম্পকে জানিয়ে দিয়েছে উপসাগরের 8টি দেশ। তারা বলেছে তারা এই সমঝোতার পক্ষপাতী। এটা বলার সাথে সাথেই ট্রাম্প ঘুরে গেছে, বিপদে পড়েছে নেতানিয়াহু দ্রুত কথা বলেছে এবং বোঝানোর চেষ্টা করেছে। ট্রাম্প বলেছে যে না, এটা সম্ভব না। ইসরায়েলের কথা শুনতে গেলে তার উপসাগরীয় এতগুলো দেশ, সেখানে ব্যবসা বাণিজ্য বন্ধ। এখন প্রশ্ন আসছে যে তাহলে কি মধ্যপ্রাচ্যে যেই যুক্তরাষ্ট্রের প্রভাবের আধিপত্যের দিন বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে কি তাহলে মার্কিন আধিপত্যের দিন শেষ হয়ে আসছে? অনেকটাই তাই। এই সমঝোতা যদি চূড়ান্ত হয়, আমেরিকা যদি ফিরে যায়, বিপদে পড়বে ইসরায়েল এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল করে যে তারা লাখ লাখ বা কোটি কোটি ডলার ব্যয় করবে আমেরিকার পেছনে তাদের নিরাপত্তার জন্য, সেটা আর হবে না। প্রত্যেকটা দেশ এখন নিজস্ব নিরাপত্তা বলয় গড়ে তুলবে। খেয়াল করেন, সংযুক্ত আরব আমিরাত কিন্তু হামলা চালিয়েছে ইরানে এবং এটা জানে যে আমিরাতের প্রেসিডেন্টের সাথে নেতানিয়াহুর বৈঠক হয়েছে। তারপরও এখন সংযুক্ত আরব আমিরাতও ঐক্য চায়, ইরানের সাথে সমঝোতা চায় এবং এই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব মিলেই কিন্তু এখন তারা সমঝোতা সম্মতি দিয়েছে। যে সমঝোতা পত্র নিয়ে কাতার এবং পাকিস্তান দৌড়ঝাঁপ করছে। এর প্রেক্ষিতে বোঝা যায় দুইটা, যে আস্তে আস্তে কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য শেষ হয়ে আসছে। আমেরিকার পিছনে তাদের নিরাপত্তার জন্য যে লক্ষ কোটি ডলার ব্যয় করা, সেটা করবে না।
মধ্যপ্রাচ্যের দেশগুলো একথা বুঝতে পেরেছে যে তাদের নিরাপত্তার জন্য আমেরিকা উদ্গ্রীব। যেমন যখন ইরান হামলা করেছে ইসরায়েলে, তখন ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকার যে তৎপরতা ছিল সেটা দেখে উপসাগরীয় দেশ বা মধ্যপ্রাচ্যের দেশগুলো হতবাক হয়েছে। অথচ আমেরিকাকে তারা মানে বছরে বছরে কোটি কোটি ডলার বিনিয়োগ করে বা তাদেরকে বরাদ্দ দেয় তাদের নিরাপত্তার জন্য। কিন্তু ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা যেভাবে ঝাঁপায় পড়ছে এই 40 দিনে যখন নাকি ইরান হামলা করেছে উপসাগরীয় দেশগুলোকে, তখন কিন্তু তাদের নিরাপত্তা দিতে আমেরিকার সেই মানে উদ্যোগ, আয়োজন বা সেই চেষ্টাটা একেবারেই দেখা দেয়নি। ফলে তারা বুঝতে পারছে যে আসলে ওই ইসরায়েল রাষ্ট্রের জন্য আমেরিকা, আমেরিকার জন্য ইসরায়েল। তো এখানে মাঝখানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তারপরে কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান, ওমান, তারা কেন, মিশর, তারা কেন আমেরিকার জন্য ওই ইরানের সাথে সম্পর্ক খারাপ করবে? এখন দুটি বাস্তবতার সামনে, সেটা হচ্ছে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আভ্যন্তরীণ ঐক্য জোরদার হবে এবং আমেরিকা আস্তে আস্তে মধ্যপ্রাচ্য থেকে গুটায় যেতে বাধ্য হবে, অথবা তাদের প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। আগামীতে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি পাল্টে যাচ্ছে, তার লক্ষণ কিন্তু দর্শক শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার সব চেষ্টা কি তবে ব্যর্থ হতে চলেছে? যে কোনো মুহূর্তে শুরু হতে যাচ্ছে এক বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ। বন্ধুরা, পারস্য উপসাগরে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সামরিক শক্তি একেবারে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। পরিস্থিতি এখন যে কোনো সময়ের চেয়ে বেশি অগ্নিগর্ভ। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তাদের আকাশসীমা লঙ্ঘন করায় আমেরিকার তিনটি সর্বাধুনিক MQ-9 রিপার ড্রোনকে আকাশে গুড়ি দিয়েছে তারা। শুধু তাই নয়, ইরানের সীমানায় অনুপ্রবেশের চেষ্টাকালে মার্কিন RQS-4 ড্রোন এবং খোদ আমেরিকার অহংকার অত্যাধুনিক F-35 ফাইটার জেটকে তাড়া করে পিছু হটতে বাধ্য করেছে ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও নিশ্চিত করেছে এই ড্রোন ভূপাতিত করার খবর। এদিকে এই ঘটনার পরপরই ওয়াশিংটনে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে জরুরি বৈঠক ডাকা হয়েছে। অন্যদিকে 2026 সালের পবিত্র হজ উপলক্ষে মুসলিম বিশ্বের উদ্দেশ্যে অত্যন্ত কঠোর ও রণহুঙ্কারময় বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যের মাটিতে মার্কিন আগ্রাসনের দিন শেষ। আমেরিকার থার্ড মিসাইল সিস্টেম ধ্বংসের কথা মনে করে দিয়ে খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, কোনো দেশ যেন মার্কিন বাহিনীকে আশ্রয় না দেয়। আমেরিকার আকস্মিক হামলায় কিভাবে ভেঙে গেল 8 এপ্রিলের অস্থায়ী যুদ্ধবিরতি, কিভাবে মধ্যপ্রাচ্যকে এক চুলো ছাড় না দেওয়ার পণ করেছে তেহরান। মার্কিন ও ইরানি নৌবাহিনীর এই হাই অ্যালার্ট অবস্থানের আসল রহস্য কি জানতে স্ক্রিনে চোখ রাখুন। ফিরছি মূল খবরে। মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা টানাপোড়েনের মাঝে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পারস্য উপসাগরে দুই দেশের সামরিক শক্তির মুখোমুখি অবস্থান এবং আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে কেন্দ্র করে এই অঞ্চলের পরিস্থিতি এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভয়াবহ এবং ঝুঁকিপূর্ণ। ইরানের সামরিক বাহিনী তাদের আকাশসীমা লঙ্ঘন করার অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্রের 3টি সর্বাধুনিক MQ রিপার ড্রোন ভূপাতিত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও ড্রোন ভূপাতিত করার এই খবরটি 100% নিশ্চিত করেছে। ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শুধু ড্রোন ভূপাতিত করাই নয়, বরং একই সাথে ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশের চেষ্টাকালে একটি মার্কিন RQS-4 ড্রোন এবং একটি অত্যাধুনিক F-35 ফাইটার জেটকে তাড়া করে পিছু হটতে বাধ্য করা হয়েছে। তাদেরকে ধ্বংস করা হয়নি, জাস্ট তাদেরকে ইরানের সীমানা থেকে বিতাড়িত করা হয়েছে। ইরানের দাবি, মার্কিন বাহিনী এই অঞ্চলে ক্রমাগত উস্কানিমূলক নজরদারি চালাচ্ছে, যার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। অন্যদিকে ঘটনার পর ওয়াশিংটনে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানা গেছে। মার্কিন সামরিক সূত্রগুলো ড্রোন হারানোর খবর পুরোপুরি অস্বীকার না করলেও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগটি অস্বীকার করেছে। তারা বলছে তাদের কোনো F-35 ফাইটার জেট ইরানের আকাশে ঢুকে নেয়। তাদের সব কথাই মিথ্যা, বারবার তা প্রমাণ হয়েছে অতীতেও। ইরানের এই তীব্র পাল্টা জবাবের সূত্রপাত হয়েছিল পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক বাহিনীর আকস্মিক হামলার পর, গত সোমবার রাতে যেটা হয়েছিল। মার্কিন সেনা মুখপাত্রের দাবি অনুযায়ী তারা মূলত আত্মরক্ষার্থে দক্ষিণ ইরানে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সমুদ্র মাইন স্থাপনকারী জাহাজের উপর এই বিমান হামলা চালিয়েছে। এখানেই মিথ্যা কথা আবার বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা মোট 3 জায়গায়, বন্দর আব্বাস, হরমুজের আশেপাশে আর যে জায়গাটার কথা তারা বলেছে, এই 3 জায়গায় তারা হামলা করেছে এবং হামলার ভিডিও পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভয়াবহ হামলা, চুক্তি ভঙ্গ করে, শান্তি চুক্তি ভঙ্গ করে। তাদেরকে বিশ্বাস করা ঠিক হয়নি ইরানে। ইরান অবশ্য আগে বলে দিয়েছিল চরম অবিশ্বাসের মধ্য দিয়ে তারা বৈঠকে বসেছে। গত 8 এপ্রিল দুই দেশের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই আকস্মিক হামলার মাধ্যমে তা পুরোপুরি ভেঙে যায়। কাতার যে শান্তি আলোচনার মধ্যস্থতা করছিল, মার্কিন এই পদক্ষেপের ফলে তা গভীর সংকটে পড়েছে। এদিকে 2026 সালের পবিত্র হজ উপলক্ষে মুসলিম বিশ্বের উদ্দেশ্যে অত্যন্ত কঠোর ও তাৎপর্যপূর্ণ মেসেজ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি। এখানে একটা কথা বলে রাখা ভালো, 28 ফেব্রুয়ারি হামলার পর, মানে যখন ওনার বাবা এবং প্রাক্তন রাহাবার্টে মারা গেলেন আলী খামেনি, উনিও কিন্তু আহত হয়েছেন। আজ পর্যন্ত এই 3 মাসে কিন্তু তিনি জনসম্মুখে আসেননি, তার ভয়েস শোনা যায়নি। তিনি সবসময় লিখিত স্টেটমেন্ট পাঠান, লিখিত বার্তা পাঠান, এভাবে বার্তাটা আরেকজন পড়ে দেয় বা টেলিভিশন বা রেডিওতে পড়া হয় আর টেলিভিশনে এটা দেখানো হয়, এই ধরনের বার্তা দেওয়া হয়। ওনাকে নিয়ে অনেক ধরনের অপপ্রচার চালাচ্ছে। পশ্চিমারা বলেছে যে ওনার এক চোখ নষ্ট হয়ে গেছে, একটা পা কেটে ফেলে দিতে হয়েছে, উনি কথা বলার মতো অবস্থায় নাই। কিন্তু ইরান বারবার বলছে যে উনি সুস্থ আছেন, আপনার নিরাপত্তাজনিত কারণে উনি এখন আসেননি, সময় মতো আসবেন। যাক সে কথা।
মোস্তফার এই বার্তা মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। খামেনি তার ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় দেশকে একযোগে তীব্র নিশানা করেছেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে উপসাগরের রাষ্ট্রগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেন তারা যেন মার্কিন সামরিক ঘাঁটিকে আর নিজেদের ঢাল হিসাবে ব্যবহার করতে না দেয়। মার্কিন বাহিনীকে এই অঞ্চলে কোনো নিরাপদ আশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে তিনি স্মরণ করিয়ে দেন আগের 40 দিনের যুদ্ধে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে তাদের সামরিক দুর্বলতা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। ইরানের সর্বোচ্চ নেতা তার বক্তব্যে ইসরায়েলের চূড়ান্ত ধ্বংসের ইঙ্গিত দিয়ে একে একটি ক্যান্সারের টিউমার হিসেবে আখ্যায়িত করেছেন এবং দাবি করেছেন এই রাষ্ট্রটি এখন তার শেষ পর্যায়ে রয়েছে। তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন হরমুজ প্রণালীকে ইরান একটি কৌশলগত চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের সামরিক আগ্রাসন ও নিষেধাজ্ঞা বন্ধ না করে তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হবে।